ভাবুন তো আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে আম, একটা সুরক্ষিত ভল্টের মতো জায়গা আছে, নিউক্লিয়াস। হুম। আর সেই ভল্টে রাখা আছে জীবনের মাস্টার ব্লুপ্রিন্ট, আমাদের ডিএনএ। কিন্তু মজার ব্যাপার হলো, শরীর তৈরির আসল কাজটা, মানে প্রোটিন তৈরির যে কারখানাগুলো, সেগুলো কিন্তু ওই ভল্টের বাইরে, সাইটোপ্লাজমে। একদম। এখন প্রশ্ন হলো, একটা কোম্পানির সিইও যদি তার অফিস থেকে বেরোই না হন, তাহলে ফ্যাক্টরির ফ্লোরে তার নির্দেশ পৌঁছায় কিভাবে? কোনো ঝুঁকি ছাড়া এই মাস্টার ব্লুপ্রিন্টের তথ্য কারখানায় যায় কিভাবে? এটাই জীববিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আর এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য কোষের একটা অসাধারণ সিস্টেম আছে। তাই? হ্যাঁ, সে মূল ব্লুপ্রিন্টটাকে কখনোই ঝুঁকির মধ্যে ফেলে না, বরং নির্দেশের একটা অস্থায়ী কপি, ধরুন একটা ফটোকপি তৈরি করে বাইরে পাঠিয়ে দেয়। আর এই কপি তৈরির প্রক্রিয়াটাই হলো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, ডিএনএ ট্রান্সক্রিপশন। ঠিক তাই। আচ্ছা, এই পুরো তথ্য প্রবাহের তো একটা নিয়ম আছে, তাই না? ১৯৫৮ সালে ফ্রান্সিস ক্রিক যেটাকে সেন্ট্রাল ডগমা বলেছিলেন। একদম। মানে তথ্যের প্রবাহটা একদিকেই যায়, ডিএনএ থেকে আরএনএ, আর তারপর আরএনএ থেকে প্রোটিন। ঠিক। এটা হলো জীবনের তথ্য ব্যবস্থাপনার মূলনীতি। আর আজ আমরা এই নীতির প্রথম ধাপটাকেই ব্যবচ্ছেদ করব। আমাদের হাতে থাকা জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকের কিছু অংশকে ভিত্তি করে আমরা দেখব কিভাবে জীবনের মূল নির্দেশিকাটি পড়া হয় এবং ব্যবহারের জন্য তার একটি কার্যকারী অনুলিপি তৈরি করা হয়। যেটা ছাড়া প্রোটিন তৈরি অসম্ভব। আর প্রোটিন ছাড়া তো জীবনই অচল। ঠিক আছে, তাহলে আসুন বিষয়টি খুলে বলা যাক। ট্রান্সক্রিপশন শব্দটার আক্ষরিক অর্থ তো আমরা জানি, অনুলিপি করা। কোষের ভাষায় এর মানেটা ঠিক কি? ধারণাটা একদম ঠিক। ট্রান্সক্রিপশন হলো সেই আণবিক প্রক্রিয়া যেখানে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ একটা জিনের কোড, একটা এনজাইমের সাহায্যে কপি করা হয়। কপি করে কিসে পরিণত করা হয়? কপি করে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ নামের একটা অস্থায়ী অণুতে পরিণত করা হয়। আর এই পুরো কাজটা যে এনজাইমটা করে তার নাম আরএনএ পলিমারেজ, বলতে পারেন কোষের মাস্টার কপিয়ার। এটা কি সহজভাবে বোঝার জন্য কোনো উদাহরণ আছে কি? অবশ্যই। ধরুন আপনার ডিএনএ হলো ব্রিটিশ লাইব্রেরির মতো একটা বিশাল আর্কাইভ, যেখানে লক্ষ লক্ষ মহামূল্যবান বই আর নথি আছে। আচ্ছা। এখন আপনার শুধু শেক্সপিয়ারের একটা সনেটের দরকার। আপনি নিশ্চয়ই মূল সনেটের বইটা নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসবেন না। না, তা তো আসবো না। আপনি যেটা করবেন, সেই নির্দিষ্ট পাতাটার একটা ফটোকপি করবেন। ট্রান্সক্রিপশন ঠিক তাই। জিনটা হলো সেই সনেট, আর এমআরএনএ হলো তার ফটোকপি। মূল ডিএনএ আর্কাইভের ভেতরেই সুরক্ষিত থাকে। দারুণ উদাহরণ। কিন্তু এই লাইব্রেরির উদাহরণটা আমার মনে আরেকটা প্রশ্ন তৈরি করছে। বলুন। লাইব্রেরিতে তো হাজার হাজার বই। কোষ ঠিক কোন বইটা, মানে কোন জিনটা কখন ফটোকপি করবে, সেই সিদ্ধান্তটা কে বা কি দেয়? নিশ্চয়ই এর পেছনে কোনো নিয়ন্ত্রক ব্যবস্থা আছে। চমৎকার প্রশ্ন। এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বুদ্ধিদীপ্ত অংশ। প্রতিটি জিনের শুরুতে একটা বিশেষ সিগন্যাল থাকে, অনেকটা বইয়ের কভারে বড় করে লেখার নামের মতো। ও। এই সিগন্যালটাকে বলে প্রোমোটার। আরএনএ পলিমারেজ এনজাইম এই প্রোমোটারকে চিনেই তার কাজ শুরু করে। যখন শরীরে কোনো নির্দিষ্ট প্রোটিনের দরকার হয়, তখন বিভিন্ন সিগন্যালিং প্রোটিন আসে এই প্রোমোটার অঞ্চলকে অন করে দেয়। আর তখনই আরএনএ পলিমারেজ বুঝতে পারে যে এই জিনটাকে এখন কপি করতে হবে। তার মানে এই প্রোমোটার অঞ্চলটায় পুরো খেলা শুরু। তাহলে এই ফটোকপি করার জন্য কি কি জিনিস লাগে? মানে এই প্রক্রিয়ার মূল উপাদানগুলো কি কি? এর জন্য প্রধানত 4টি জিনিস প্রয়োজন। প্রথমত ডিএনএর ছাঁচ বা টেমপ্লেট, যেখান থেকে তথ্য কপি করা হবে। আচ্ছা। দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, সেই আরএনএ পলিমারেজ। তৃতীয়ত কাঁচামাল হিসাবে 4 ধরনের রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি, যেগুলো দিয়ে নতুন আরএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। আর চতুর্থ? আর চতুর্থত কিছু সাহায্যকারী প্রোটিন, যা পুরো প্রক্রিয়াটিকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করে। এখানেই ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। এই প্রক্রিয়াটা তো নিশ্চয়ই খুব গোছানো। একে কি কয়েকটা ধাপে ভাগ করা যায়? হ্যাঁ, এটা দারুণ গোছানো একটা প্রক্রিয়া। আমরা একে সহজভাবে বোঝার জন্য 3টে ভাগে ভাগ করতে পারি: সূত্রপাত বা ইনিশিয়েশন, বর্ধন বা ইলঙ্গেশন এবং সমাপ্তি বা টার্মিনেশন। তাহলে প্রথম ধাপ সূত্রপাত দিয়ে শুরু করা যাক। আপনি প্রোমোটারের কথা বললেন, যেটা অনেকটা স্টার্ট সিগন্যালের মতো।
আরএনএ পলিমেরেজ এসে সেখানে যুক্ত হয়। তারপর কি হয়? ঠিক প্রোক্যারিওটিক কোষে এই প্রোমোটার অঞ্চলে একটা বিশেষ সিকোয়েন্স থাকে যাকে বলে টাটা বক্স। কারণ এখানে থাইমিন আর অ্যাডেনিন বেসগুলো বেশি থাকে। টি আর এ। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা একটা বইয়ের পাতার মতো, যা জিপার দিয়ে আটকানো। যেখানে টি আর এ বেশি থাকে সেখানকার জিপারটা একটু দুর্বল হয়, কারণ এদের মধ্যে মাত্র দুটো হাইড্রোজেন বন্ড থাকে। ও আচ্ছা। তাই আরএনএ পলিমারেজের জন্য ঠিক ওই জায়গা থেকে ডিএনএর দুটো স্ট্র্যান্ডকে আলাদা করা বা বইটা খোলা সবচেয়ে সহজ। যেই মুহূর্তে আরএনএ পলিমারেজ প্রোমোটরে বসে, ঠিক সেই মুহূর্তে ডিএনএর প্যাঁচানো সিঁড়িটা ওই অংশে খুলে যায়। 1 মিনিট, আপনি বললেন প্রোমোটার জিনটাকে চালু করার সংকেত দেয়। তার মানে এই সংকেতটাই যদি ভুল থাকে, ধরুন কোনো মিউটেশনের কারণে প্রোমোটার অঞ্চলে একটা গড়বড় হলো, তখন কি হবে? আপনি একেবারে কৌশিক প্রশ্নে চলে গেছেন। অনেক জেনেটিক রোগের শুরুটা কিন্তু এখানেই হয়। তাই নাকি? হ্যাঁ, যদি প্রোমোটারের সংকেতটা বদলে যায় তাহলে আরএনএ পলিমারেজ হয়তো জিনটাকে চিনতেই পারবে না, অথবা খুব কম পরিমাণে চিনবে। ফলে প্রয়োজনীয় প্রোটিনটা তৈরিই হবে না বা খুব কম তৈরি হবে। থ্যালাসেমিয়ার মতো অনেক রোগের পেছনে এই ধরনের মিউটেশন দেয়। তার মানে শুরুটা ঠিকঠাক হওয়াটা সবচেয়ে জরুরি। আচ্ছা, ডিএনএ খুলে যাওয়ার পর কি হয়? কপি করার মূল কাজটা, অর্থাৎ বর্ধনের ধাপটি কিভাবে চলে? ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড আলাদা হলো, তার মধ্যে শুধু একটা স্ট্র্যান্ড ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে। একে বলে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আচ্ছা। আরএনএ পলিমারেজ এনজাইমটা এই ছাঁচ বরাবর চলতে শুরু করে। চলার পথের কি কোনো নির্দিষ্ট দিক আছে? হ্যাঁ, অবশ্যই। ডিএনএ স্ট্র্যান্ডের দুটো প্রান্ত আছে, অনেকটা রাস্তার মতো, যার একদিক শুরু আর একদিক শেষ। এদেরকে 3' এবং 5' প্রান্ত বলা হয়। 3' আর 5'? হ্যাঁ, আরএনএ পলিমারেজ এনজাইমটা এই রাস্তায় শুধু একদিকেই চলতে পারে। তাই সে ডিএনএকে একদিক থেকে পড়ে, মানে 3 থেকে 5 দিকে, আর নতুন আরএনএ স্ট্র্যান্ডটা তার উল্টো দিকে 5 থেকে 3 দিকে তৈরি করতে করতে যায়। এই সময় কপি করার কাজটা কতটা নিখুঁতভাবে হয়? ডিএনএতে তো কোটি কোটি বেস থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কতটা? এখানেও একটা মজার ব্যাপার আছে। আরএনএ পলিমারেজ এগোনোর সময় ছাঁচের নিউক্লিওটাইডের পরিপূরক বা কমপ্লিমেন্টারি রাইবোনিউক্লিওটাইডগুলো একের পর এক যুক্ত করে, যেমন গুয়ানিন বা জি এর বিপরীতে সাইটোসিন বা সি বসে। ঠিক। কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ডিএনএ ছাঁচে যেখানে অ্যাডেনিন বা এ থাকে, নতুন আরএনএতে সেখানে থাইমিন বা টি না বসে ইউরাসিল বা ইউ বসে। 1 মিনিট, আমি একটু থামাই। আরএনএতে থাইমিনের বদলে ইউরাসিল কেন? ডিএনএর 4টে বেস দিয়ে তো কাজ চলেই যাচ্ছিল। তাহলে আরএনএতে এই নতুন বেসের দরকার হলো কেন? এর কি কোনো বিশেষ কারণ আছে? দারুণ প্রশ্ন। এর পেছনে একাধিক কারণ ভাবা হয়। একটা বড় কারণ হলো স্থায়িত্ব। ডিএনএ হলো দীর্ঘস্থায়ী আর্কাইভ, তাই তার স্থিতিশীল থাকা খুব জরুরি। থাইমিন ইউরাসিলের চেয়ে রাসায়নিকভাবে বেশি স্থিতিশীল এবং ডিএনএ মেরামতের প্রক্রিয়াগুলো থাইমিনকে ভালোভাবে চিনতে পারে। অন্যদিকে এমআরএনএ হলো একটা অস্থায়ী বার্তা। ও আচ্ছা। কাজ শেষ হলেই তাকে নষ্ট করে ফেলতে হয়। ইউরাসিল ব্যবহার করলে সেই অণুটা কম স্থিতিশীল হয় এবং কোষের পক্ষে তাকে চিনে নিয়ে দ্রুত ভেঙে ফেলা সহজ হয়। এটা অনেকটা ধরুন একটা জরুরি নোট লেখার জন্য দামি কাগজের বদলে সাধারণ কাগজ ব্যবহার করার মতো। বাহ, দারুণ যুক্তি। তাহলে এই কপি করার প্রক্রিয়াটা থামে কিভাবে? এটা তো অনন্তকাল ধরে চলতে পারে না? ঠিক। ডিএনএ ছাঁচের শেষে একটা নির্দিষ্ট সমাপ্তি সংকেত বা টার্মিনেশন সিগন্যাল থাকে, অনেকটা রাস্তার শেষে স্টপ সাইনের মতো। আচ্ছা। আরএনএ পলিমারেজ যখন কপি করতে করতে এই সংকেত পর্যন্ত পৌঁছায়, তখন এটি বুঝতে পারে যে জিনের অনুলিপি তৈরি শেষ। তখন এনজাইমটি ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর নতুন এমআরএনএটাও মুক্ত হয়ে যায়? হ্যাঁ, নতুন তৈরি হওয়া এমআরএনএ অণুটিও মুক্ত হয়ে যায়, আর ডিএনএর স্ট্র্যান্ড দুটি আবার আগের মতো পেঁচিয়ে যায়। তাহলে এই যে নতুন এমআরএনএ তৈরি হলো, এটা কি এবার সরাসরি প্রোটিন তৈরির কারখানায়, মানে রাইবোজোমে চলে যেতে পারে? এখানে প্রোক্যারিওটিক যেমন ব্যাকটেরিয়া আর ইউক্যারিওটিক যেমন আমাদের কোষের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কিরকম? ব্যাকটেরিয়ার কোষে যেহেতু কোনো নিউক্লিয়াস নেই, তাই ডিএনএ যেখানে থাকে রাইবোজোমও সেখানেই থাকে। ফলে এমআরএনএ তৈরি হতে না হতেই রাইবোজোম এসে তাতে লেগে প্রোটিন বানানো শুরু করে দেয়। কিন্তু আমাদের মতো ইউক্যারিওটিক কোষে তো নিউক্লিয়াস আছে। ঠিক তাই। আর এখানেই গল্পের আসল টুইস্ট।
আমাদের কোষে নিউক্লিয়াসের ভেতরে যে আরএনএটি তৈরি হয় সেটা একটা অপরিণত অণু, একটা কাঁচা খসড়ার মতো। একে বলা হয় প্রি-এমআরএনএ। প্রি-এমআরএনএ? হ্যাঁ, একে সাইটোপ্লাজমে পাঠানোর আগে কিছু গুরুত্বপূর্ণ সম্পাদনা বা এডিটিং করে নিতে হয়। এডিটিং? একটা আরএনএ অণুকেও এডিট করতে হয়? ব্যাপারটা কি? ভাবুন, নিউক্লিয়াস থেকে যে প্রি-এমআরএনএ বের হয় সেটা একটা খসড়া ইমেলের মতো। সাইটোপ্লাজমে বসের কাছে মানে রাইবোজোমের কাছে পাঠানোর আগে একে প্রস্তুত করতে হয়। ইন্টারেস্টিং। এই প্রস্তুতির ৩টি ধাপ আছে। প্রথম এবং সবচেয়ে অবাক করা ধাপ হল স্প্লাইসিং। স্প্লাইসিং? হ্যাঁ, এটা কি? আমাদের জিনের মধ্যে দুটো অংশ থাকে, এক্সন যা প্রোটিনের আসল কোড বহন করে আর ইন্ট্রন যা কোনো কোড বহন করে না। আচ্ছা। স্প্লাইসিং প্রক্রিয়ায় এই অপ্রয়োজনীয় ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয় এবং কাজের অংশ অর্থাৎ এক্সনগুলোকে একসাথে জুড়ে দেওয়া হয়। এটা তো বেশ অদ্ভুত লাগছে। কোষ কেন এমন একটা ব্যবস্থা তৈরি করবে যেখানে প্রথমে অপ্রয়োজনীয় অংশ কপি করে, তারপর আবার সেটাকে কেটে বাদ দেওয়ার জন্য শক্তি খরচ করে? এটা তো বেশ অদক্ষ একটা প্রক্রিয়া মনে হচ্ছে। একসময় বিজ্ঞানীরাও তাই ভাবতেন। এই ইন্ট্রনগুলোকে জাঙ্ক ডিএনএ বা আবর্জনা ভাবা হতো। কিন্তু এখন আমরা জানি এটা কোনো অদক্ষতা নয়, বরং জেনেটিক কোডের এক অসাধারণ দক্ষতা। কিভাবে? এই ইন্ট্রনগুলো থাকার কারণেই কোষ অল্টারনেটিভ স্প্লাইসিং নামে একটা কৌশল ব্যবহার করতে পারে। মানে একই প্রি-এমআরএনএ থেকে এক্সনগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে একাধিক ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করতে পারে। মানে একই খসড়া ইমেল থেকে কিছু অংশ বাদ দিয়ে বা যোগ করে কয়েক ধরনের ফাইনাল ইমেল বানানোর মতো। একদম ঠিক। তার মানে এক জিন থেকে একাধিক প্রোটিন। এটা তো জিনোমের কার্যকারিতা বহু গুণে বাড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে ইমেলের খসড়া থেকে অপ্রয়োজনীয় কথা মানে ইন্ট্রন বাদ দেওয়া হলো। এরপর দ্বিতীয় ধাপে এমআরএনএর ৫ প্রাইম প্রান্তে অর্থাৎ শুরুর দিকে একটা সাবজেক্ট লাইন যোগ করা হয়। একে বলে ক্যাপিং। ক্যাপিং? এই ক্যাপটি একটা বিশেষ ধরনের নিউক্লিওটাইড দিয়ে তৈরি, যা রাইবোজোমকে এমআরএনএকে চিনতে এবং তার সাথে যুক্ত হতে সাহায্য করে। সাবজেক্ট লাইন ছাড়া যেমন ইমেলের গুরুত্ব বোঝা যায় না, এই ক্যাপ ছাড়াও রাইবোজোম প্রোটিন তৈরির কাজ শুরু করতে পারে না। আর তৃতীয় ধাপ? ইমেলের শেষে কি কিছু যোগ করা হয়? একদম। তৃতীয় ধাপে এমআরএনএর ৩ প্রাইম প্রান্তে মানে শেষের দিকে একটা ডিজিটাল সিগনেচার বা ধরুন প্রায়োরিটি স্ট্যাম্প যোগ করা হয়। এখানে অনেকগুলো অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করে একটা লেজ বা টেল তৈরি করা হয়। একে কি বলে? একে বলে পলি এ টেল। এই লেজটি এমআরএনএকে স্থায়িত্ব দেয় এবং সাইটোপ্লাজমের বিভিন্ন এনজাইমের আক্রমণ থেকে রক্ষা করে, যাতে বার্তাটি নষ্ট হয়ে যাওয়ার আগে রাইবোজোম পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে স্প্লাইসিং, ক্যাপিং এবং পলিয়েটেল এই ৩টে ধাপ শেষ হওয়ার পর প্রি-এমআরএনএ একটা পরিণত এমআরএনএতে রূপান্তরিত হয় এবং নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে যাওয়ার জন্য তৈরি হয়। কোভিড-১৯-এর এমআরএনএ ভ্যাকসিনের আইডিয়াটাও তো এখান থেকেই নেওয়া, তাই না? একদম ঠিক ধরেছেন। বিজ্ঞানীরা ল্যাবে একটা নির্দিষ্ট ভাইরাসের প্রোটিনের জন্য এমআরএনএ তৈরি করেন এবং তাকে স্থিতিশীল করার জন্য ঠিক এই ক্যাপ আর পলি এ টেল যোগ করে দেন। আর আমাদের শরীর তখন? ফলে ভ্যাকসিনটা যখন আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের কোষগুলো তাকে একটা স্বাভাবিক এমআরএনএ ভেবেই গ্রহণ করে এবং সেই অনুযায়ী প্রোটিন তৈরি করে আমাদের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয়। অসাধারণ। তাহলে আমরা দেখলাম তথ্যের স্বাভাবিক প্রবাহ ডিএনএ থেকে আরএনএর দিকে যায়। সেন্ট্রাল ডগমার এটাই মূল কথা। কিন্তু বিজ্ঞানে তো প্রায় নিয়মের ব্যতিক্রম দেখা যায়। এখানেও কি তেমন কিছু আছে? হ্যাঁ, এবং এই ব্যতিক্রমটা জীববিজ্ঞানের জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন? নাম শুনেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ট্রান্সক্রিপশনের ঠিক উল্টো প্রক্রিয়া। মানে এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এটা কিভাবে সম্ভব? ঠিক তাই। কিছু বিশেষ ভাইরাস, যাদের রেট্রোভাইরাস বলা হয়, তারা এই কাজটি করে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল এইচআইভি। এইচআইভি? হ্যাঁ, এই ভাইরাসগুলোর জেনেটিক উপাদান হল আরএনএ। যখন তারা কোনো কোষকে আক্রমণ করে, তখন তারা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামের একটি বিশেষ এনজাইম ব্যবহার করে তাদের আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। আর তারপর? এরপর সেই ডিএনএ আমাদের কোষের ডিএনএর সাথে মিশে যায় এবং কোষকে ভাইরাস তৈরির কারখানায় পরিণত করে। একদম। তার মানে এই আবিষ্কার সেন্ট্রাল ডগমার মূল ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করেনি,
বরং তাকে আরও বিস্তৃত করেছে। এটা দেখিয়েছে যে জেনেটিক তথ্যের প্রবাহ সবসময় একমুখী নয়। একদম। এটি দেখিয়েছে যে জীবন তার প্রয়োজনে তথ্যের প্রবাহকে উল্টো দিকেও চালনা করতে পারে। জানেন, আমাদের ডিএনএর প্রায় 8%ই প্রাচীন সব ভাইরাসের ডিএনএ দিয়ে তৈরি, যা লক্ষ লক্ষ বছর ধরে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের জিনোমের অংশ হয়ে গেছে। তাহলে পুরো ব্যাপারটা গুছিয়ে বললে কি দাঁড়ায়? ট্রান্সক্রিপশন হলো সেই অত্যাবশ্যকীয় এবং অবিশ্বাস্য রকম নিখুঁত একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের কোষ ডিএনএর সুরক্ষিত আর্কাইভ থেকে নির্দিষ্ট নির্দেশাবলী কপি করে নেয়। হুম। আর এই কপি করা বার্তায় পরে প্রোটিন তৈরির ভিত্তি হিসেবে কাজ করে, যা আমাদের প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করে। আর এর গুরুত্ব শুধু জীববিজ্ঞানের বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। আমাদের শরীর কিভাবে তার নিজস্ব নির্দেশিকা পড়ে এবং ব্যবহার করে তা বোঝার চাবিকাঠি হল এই ট্রান্সক্রিপশন। ক্যান্সারের মতো রোগে কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক। জেনেটিক রোগ বোঝা থেকে শুরু করে ক্রিসপিয়ার জিন এডিটিং বা mRNA ভ্যাকসিনের মতো দুর্দান্ত সব টেকনোলজির ভিত্তিও কিন্তু এই প্রক্রিয়াটির ওপর আমাদের গভীর জ্ঞান। এটা সত্যি ভাবার মতো। আমরা আলোচনা করলাম যে অল্টারনেটিভ স্প্লাইসিংয়ের মাধ্যমে একটা জিন থেকে অনেকগুলো প্রোটিন তৈরি হতে পারে। এটা জিনোমের কার্যকারিতাকে বহু গুণে বাড়িয়ে দেয়। ঠিক। আর এখানেই শ্রোতাদের জন্য আমার একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা। আমরা জানলাম যে কোষ একই প্রি-এমআরএনএ থেকে এক্সনগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করতে পারে। প্রশ্ন হল, আমাদের কোষগুলো এই সিদ্ধান্তটা কিভাবে নেয়? মস্তিষ্কের কোষে হয়তো একটা জিন থেকে ক প্রোটিনটা দরকার, কিন্তু লিভারের কোষে সেই একই জিন থেকে খ প্রোটিনটা দরকার। কোন সিগন্যালের ভিত্তিতে কোষগুলো স্প্লাইসিংয়ের সময় এক্সনগুলোকে একভাবে না সাজিয়ে অন্যভাবে সাজায়? এর মাধ্যমে আমাদের শরীর যে কতটা জটিলতা এবং সূক্ষ্ম নিয়ন্ত্রণ তৈরি করতে পারে তার অনেকটাই হয়তো এখনও আমাদের জানার বাইরে।